দর্শক, আজকে আমরা রাশিয়া বাংলাদেশের বৈদেশিক যে বাণিজ্য সেটি নিয়ে কথা বলতে চাই। সেই সাথে রাশিয়াতে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায় এবং আমাদের দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা কথা বলতে চাই, এবং এজন্য আমাদের সাথে রয়েছেন রোজিন গ্রুপের সিইও অ্যান্ড এমডি এস শাহিনুজ্জামান। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের আপনার গ্রিন টিভির সমস্ত দর্শকবৃন্দকে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্য একটা সংকট, তো সেই সংকটের মধ্যে আসলে সবাই আসলে এটার দ্বারা প্রভাবিত নানাভাবে। তো আপনারা তো বৈশ্বিকভাবে বিজনেস করছেন, বলা যায় আন্তর্জাতিক ব্যবসায়ী আপনারা। তো সেক্ষেত্রে এই মধ্যপ্রাচ্য সংকটটাকে আসলে কিভাবে মোকাবেলা করছেন? কোন সমস্যাগুলোকে বড় সমস্যা মনে হচ্ছে আপনাদের? আমরা জানি যে তেলের ওঠানামা করছে, ফ্রেট ইনচার্জ বাড়ছে, কতটা চাপে ফেলছে আপনাদের? সার্বিকভাবে একটু জানতে চাই আমরা। দেখেন, মধ্যপ্রাচ্যের এই সংকটটাকে আপনি তিনটা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারেন। প্রথমত হচ্ছে যে আমরা যেহেতু প্রোডাকশনের সাথে জড়িত, প্রোডাক্টিভ মার্কেট, তো প্রোডাকশন করতে গেলে আপনার ইলেকট্রিসিটি লাগবে। এইখানে ইলেকট্রিসিটি, ন্যাশনাল গ্রিডে যে ইলেকট্রিসিটি যায় সেটার একটা বড় অংশ কিন্তু আপনার প্রডিউস হয় ডিজেল থেকে, ফার্নেস অয়েল থেকে। এটার তো একটা সংকট রয়ে গেছে। পাশাপাশি আবার অনেক ফ্যাক্টরি আছে যারা ন্যাশনাল গ্রিড যখন ফেল করে কিংবা যখন লোডশেডিং হয় তখন তারা নিজেরাই বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের জেনারেটরে। তো নিজেদের জেনারেটরে যে বিদ্যুৎ উৎপাদনটা করতে হয় সেখানেও কিন্তু আপনার যেই প্রবলেমটা হচ্ছে যে এখানে কিন্তু ডিজেলই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার অত্যাবশ্যকীয় জ্বালানি। এর বাইরে আমরা এলএনজি ব্যবহার করি, কিন্তু এলএনজির সাপ্লাইও কিন্তু আপনার গ্যাস যেটা ব্যবহার করি, এই গ্যাসটাও কিন্তু পাইপলাইনের যে গ্যাসটা আসছে সেটাও কিন্তু এলএনজির ইম্পোর্টের মাধ্যমে আসছে। আমাদের যে নিজস্ব প্রোডাকশন, লোকাল প্রোডাকশনে কিন্তু সেলফ সাফিসিয়েন্ট না। তো আলটিমেটলি কী হচ্ছে যে আমার কাছে যেই প্রোডাকশনের যে মূল চালিকা শক্তি, যে এনার্জি তো তৈরি, ইলেকট্রিসিটি তৈরি করার জন্য যেই আপনার ডিজেল দরকার কিংবা এলএনজি দরকার, সেটা তো আমরা পাচ্ছি না। যার ফলে আপনার প্রান্তিক লেভেলে ফ্যাক্টরিগুলো প্রোডাকশনের ক্ষেত্রে গিয়ে কিন্তু তারা মারাত্মক রকমের ক্রাইসিসে ভুগছেন। আপনার সময় মতো তারা ফ্যাক্টরিগুলো যেই ক্যাপাসিটিতে রান করা দরকার সেই ক্যাপাসিটিতে রান করতে পারছেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি আসেন যে দ্বিতীয় আঙ্গিকটা আপনি দেখেন, সেটা হচ্ছে আমরা কোথায় বিক্রি করি। আমরা কিন্তু এক্সপোর্ট করি হচ্ছে গিয়ে ইউরোপিয়ান মার্কেটে, আমেরিকান মার্কেটে মোস্টলি। তো জ্বালানি তেলের দাম যখন বাড়ে তখন যেটা হয়, এটা আন্তর্জাতিক প্রভাব পড়ে। আমাদের দেশে তো ধরেন আমাদের সরকার মাশাআল্লাহ, ওনারা তো এতদিন পর্যন্ত তাও জ্বালানি তেলের দামটা অন্তত আপনার না বাড়িয়ে একটা পর্যায় পর্যন্ত রেখেছিলেন, কিন্তু আপনার ইউরোপ এবং আমেরিকাতে কিন্তু তা হয় না। এটাকে প্রতিদিনের দাম কিন্তু ওঠানামা করে। তো যখন জ্বালানি তেলের দাম বাড়ে তখন কিন্তু আমাদের ক্রেতারা আপনার পোশাক কেনার চাইতে সে তার অর্থকে সঞ্চয় করে রাখে তার ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার জন্য। তো জ্বালানিতে যখন ব্যয় করে, সে যে ইনকামের একটা বড় অংশ কিন্তু জ্বালানিতে চলে যায়। তো ফুড এবং জ্বালানিতে যখন চলে যায় তখন কিন্তু তার কাছে লাক্সারি কিংবা আপনার, যদিও কাপড় অত্যাবশ্যকীয়, তারপরেও আপনার সে অতিরিক্ত লাক্সারি কিংবা এক্সট্রা কোনো ব্যয় কিন্তু সে এফোর্ড করতে পারে না। তো যার ফলে কি মার্কেটটা স্লো হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় আঙ্গিক। তৃতীয় যে আঙ্গিকটা হয়, জ্বালানি তেলের ক্রাইসিসের ফলে, এই যে জ্বালানির ক্রাইসিসের ফলে যে জিনিসটা হয়েছে যে আপনার পলিটিক্যাল একটা আনরেস্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যেটা সরাসরি ইফেক্ট করতে পারে আমাদের প্রোডাকশন ইন্ডাস্ট্রিকে। সো জ্বালানি তেলের কারণে এই যে আজকের যে আনস্টেবল কিংবা মধ্যপ্রাচ্যের এই সংকট, এই মধ্যপ্রাচ্যের এই সংকট শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সংকট, এটা সারা পৃথিবীর সংকট, এবং আমরা এর বাইরে না। তো এই যে সংকট, অনেক বড় একটা সংকট, এতে করে কি আপনাদের যে ট্রেড প্যাটার্ন, এটা কি চেঞ্জ হবে না হওয়া উচিত, মানে কিভাবে দেখেন? আমাদের কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, আর কোনো বিকল্প নেই। কারণ আজকে হরমুজ বন্ধ হয়ে গেছে, কালকে মালাক্কা বন্ধ হয়ে যেতে পারে, পরশুদিন আপনার বসফরাস বন্ধ হয়ে যেতে পারে। আজকের বিশ্ব প্রেক্ষাপটে যেহেতু একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে, পাওয়ার শিফটিং চলছে, এক মেরুর বিশ্ব থেকে কিন্তু বিশ্ব আস্তে আস্তে বহুমাত্রিক হয়ে যাচ্ছে। তো এই সময়টাতে এটা আপনি এইভাবে বলতে পারেন যে এটা কাইন্ড অফ প্রসব বেদনার মতো, যে আপনার
মিলিটারি এবং ইকোনমিক যে ট্রানজেকশন, ওয়ার্ল্ডের পাওয়ারের ট্রানজেকশন হচ্ছে, এই ট্রানজেকশনাল পিরিয়ডটাতে আপনার অনেক কিছুই ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রিপারেশন রাখতে হবে। আচ্ছা, আমাদের প্রিপারেশন, আমাদেরকে জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা কমিয়ে আনতে হবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে আমাদের নিজেদের যে প্রোডাকশন, লোকাল প্রোডাকশনটাকে বাড়াতে হবে। আমাদের নতুন নতুন তেল এবং গ্যাসের কূপ খনন করতে হবে, খুঁজে বের করতে হবে, এবং যেই কূপগুলা ইতিমধ্যে আপনার হয়ে গেছে, কি বলে, প্রোডাকশন, পূর্ণমাত্রা প্রোডাকশন করতে পারছে না, এই প্রোডাকশন ক্ষমতা কমে গেছে, সেই সমস্ত কূপগুলোতে কিভাবে প্রোডাকশন আরো বাড়ানো যায়, একদম। কিভাবে আপনার আরো বেশি ওইখান থেকে প্রোডাক্টিভিটি নিয়ে আসা যায়, সেই টেকনোলজিটাকে প্রয়োগ করতে হবে। এই টেকনোলজিকে প্রয়োগ করে উৎপাদনকে বাড়াতে হবে। পাশাপাশি আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, বিশেষত সোলার পাওয়ারের কথা চিন্তা করতে হবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমাদের এখানে, আমি জানি না আপনার চায়নাতে আমি এটা দেখেছি, বিভিন্ন দেশে এটা আছে, যে আপনার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও তাদের একটা প্ল্যানিং আছে। প্ল্যানিংটা কি? তারা আপনার গ্যাস ভিত্তিক শিল্প তারা আপনার কিছু অঞ্চলকে নির্দিষ্ট করে দিয়েছে, শ্রমভিত্তিক শিল্প তারা কিছু অঞ্চলকে নির্দিষ্ট করে দিয়েছে, আবার এগ্রিকালচার ভিত্তিক শিল্প এখানে তারাও কিছু নির্দিষ্ট অঞ্চলে তারা কিন্তু এই প্রোডাকশন শিল্পটাকে তারা গ্রহণ আপ করেছে, তৈরি করেছে। আমাদের এখানে কিন্তু এই বিবেচনাটা নাই। কেন, কিভাবে নাই আমি আপনাকে বোঝাতে পারি। যেমন ধরেন আমার গার্মেন্টস শিল্প আছে, গার্মেন্টসে আপনার সুইং ইন্ডাস্ট্রির জন্য গ্যাস খুব বেশি প্রয়োজনীয় না। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই আরবান এরিয়া কেন্দ্রিক যে শিল্পগুলো আছে এগুলোকে আমরা শিফটিং করে, যে সমস্ত এরিয়াতে লোকজন বেশি, অর্থাৎ আপনার লেভারেজ ওয়ার্কিং পপুলেশন বেশি, ওই জায়গাগুলোতে আমরা শিল্পটাকে শিফট করতে পারি। তো ওইখানে যদি আমরা শিল্পটাকে নিয়ে যেতে পারি, ওই জায়গায় আমরা শিল্পের উৎপাদনের জন্য যে এনার্জিটা লাগবে, সেই এনার্জিটা যদি আমরা ধরেন ইন অ্যান অ্যাভারেজ 5 আওয়ার কিন্তু আমরা সোলার লাইট ব্যবহার করতে পারি, সোলার পাওয়ার ব্যবহার করতে পারি। একটা ফ্যাক্টরি, যেটা মিডিয়াম রেঞ্জের একটা ফ্যাক্টরি, ধরেন 20 থেকে 25 লাইনের একটা ফ্যাক্টরি, যাদের দৈনিক আপনার ধরেন 800 কিলোওয়াট পার আওয়ার যাদের আপনার বৈদ্যুতিক কনজামশন আছে, তারা যদি আপনার 2000 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারে, তাহলে কি করতে পারে, 3 ঘন্টা প্রিজার্ভেশন, আর বাকি 5 ঘন্টা হচ্ছে গিয়ে আপনার ওই আপনার সরাসরি সোলার থেকে উৎপাদিত যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ দিয়ে কিন্তু ফ্যাক্টরি তারা রান করতে পারে। তার মানে কি, আপনি কিন্তু সুইং ইন্ডাস্ট্রিটাকে আপনি অলমোস্ট 90% এই ফসিল ফুয়েলের বাইরে নিয়ে আসতে পারেন, যদি আপনি স্টোরেজ এবং আপনার সরাসরি বিদ্যুৎটাকে সোলার থেকে নিয়ে আসার পরিকল্পনা করেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার এই যে আপনার যেই সব শিল্পগুলো গ্যাস ভিত্তিক, এগুলো আমরা যেই অঞ্চলগুলোতে আপনার আপনার গ্যাসের আপনার উৎপাদন আমরা করি, যে খনিজ অঞ্চল আছে, এর আশেপাশে আমরা যদি আপনার শিল্প জোন তৈরি করে ওখানে যদি গ্যাস ভিত্তিক শিল্পগুলোকে আমরা, ভারী শিল্পের জন্য গ্যাসটা বেশি লাগে, সেই ভারী শিল্পগুলো আমরা ওখানে তাহলে নিয়ে কি যেতে হবে, পারি। আমরা সিস্টেম লসকে কমায় নিয়ে আমরা ওই জায়গাগুলো থেকে আপনার শিল্পটাকে কিন্তু এই গ্যাস ভিত্তিক শিল্পগুলো কিন্তু পরিচালনা করতে পারে। এইভাবে আমরা যদি পরিকল্পনা করে 5 বছর 10 বছর মেয়াদী পরিকল্পনা করে আমরা যদি এগোতে পারি, হ্যাঁ, এবং এক্ষেত্রে আপনি বলতে পারেন যে হ্যাঁ এত শিল্প এগুলো রিলোকেশন করতে গেলে অনেক খরচ লাগবে। হ্যাঁ, এটা লাগবে, কিন্তু আপনাকে তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আসতে হবে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টকেও সহযোগিতা করতে হবে, ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে, এবং শিল্প উদ্যোক্তা যারা আছেন তাদেরকেও মাইন্ডসেট পরিবর্তন করতে হবে যে না, আমাদের শুধুমাত্র এই ট্র্যাডিশনাল ওয়েতে গেলে চলবে না, আমাদেরকে একটু আউট অফ বক্স চিন্তা করতে হবে, যাতে করে আমরা আমাদের ভবিষ্যৎ ইয়েটাকে উৎপাদন ব্যবস্থাকে সিকিউর করতে পারি। আদারওয়াইজ এই ক্রাইসিস কিন্তু চলতেই থাকবে, এবং আস্তে আস্তে যত দিন যাবে পাওয়ার শিফটিংয়ের গতি যত বাড়বে তত বেশি আপনার এই ক্রাইসিস বাড়তে থাকবে। খুবই ভালো বলেছেন। আমরা জানি যে আপনার যে ব্যবসা বাণিজ্য মূল ফোকাসটা রাশিয়া কেন্দ্রিক। তো আমরা জানি রাশিয়া কিন্তু অনেক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যাচ্ছে, স্যাংশনের মতো নিষেধাজ্ঞা আছে সুইফটেরও বাইরে, যেটা হচ্ছে পেমেন্ট ওয়ে যেটা গেটওয়ে যেটা সেটারও বাইরে। তো তাহলে আপনারা কিভাবে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা? দেখেন, রাশিয়া তো রেকর্ড সংখ্যক স্যাংশনের মধ্যে দিয়ে যাচ্ছে,
ইউরোপ এবং আমেরিকা মিলিয়ে প্রায় 1100 স্যাংশনের মধ্যে দিয়ে আচ্ছা, এটা রাশিয়া মানে যাচ্ছে। ইরানের চাইতেও বেশি নাকি? অনেক বেশি। আচ্ছা, আহ, তো এই স্যাংশনের মধ্যে দিয়ে গেলেও রাশিয়া ইকোনমিক্যালি একটা বড় শক্তি, মিলিটারিলি এবং ইকোনমিক্যালি একটা বড় শক্তি। আপনি বর্তমান বিশ্বে রাশিয়ার প্রভাবকে তো আপনি করতে পারবেন না, অ্যাভয়েড করে অস্বীকার যেতে করতে পারবো পারবেন না, না, এই ইনফ্লুয়েন্সকে আপনি বাদ দিতে পারবেন না। তাহলে আমি রাশিয়ান মার্কেটে আমি আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে বলতে পারি যে 2022 সালের সেপ্টেম্বরে যুদ্ধ শুরু হওয়ার আগে হুম, আমাদের দেশ থেকে আমাদের এক্সপোর্ট ভলিউম প্রায় $900 মিলিয়ন উঠে গেছিল। শুধু আমি বলতেছি শুধু রেডিমেড গার্মেন্টসের কথা, অন্যান্য প্রোডাক্টের কথা আমি নাই বললাম, মানে রাশিয়ার সাথে? রাশিয়ার আচ্ছা, সাথে। আচ্ছা, কিন্তু এটা আবার স্যাংশনের ফলে এই যে গত কয়েক বছরে কমতে কমতে $300 মিলিয়ন চলে আসছে। আপনাকে মনে রাখতে হবে রাশিয়া কিন্তু ইউরেশিয়ান অঞ্চলের একটা দেশ। এখানে কিন্তু রাশিয়া, কাজাকিস্তান, বেলারুস, তারপরে হচ্ছে গিয়ে কিরগিজস্তান, তারপরে হচ্ছে গিয়ে আজারবাইজান, এই দেশগুলো কিন্তু আছে। এই প্রত্যেকটা দেশে কিন্তু একটা ইকোনমিক ইউনিয়নের মধ্যে, অর্থাৎ একটা দেশ যদি আপনাকে আপনি যদি এক্সপোর্ট করতে পারেন, আরেকটা দেশ অটোমেটিক্যালি আপনি পারবেন এবং ট্যাক্স ফ্রি করে নিতে পারবেন, অর্থাৎ একই ট্যাক্স জোনের মধ্যে পড়ে তারা। তাহলে আমরা এই মার্কেটটা, আপনি শুধু রেডিমেড গার্মেন্টসের কথা যদি বলেন, তাহলে এই মার্কেটটা হচ্ছে গিয়ে $27 বিলিয়ন মার্কেট। অনেক বড় একটা মার্কেট। তাদের আভ্যন্তরীণ উৎপাদন, আমরা যদি 50% তাদের আভ্যন্তরীণ উৎপাদন বলি, তবুও কিন্তু $12 থেকে $13 বিলিয়ন কিন্তু আমরা তাদেরকে এক্সপোর্ট করতে পারি। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এত বেশি আপনার পশ্চিমা ডমিনেন্স দ্বারা প্রভাবিত যে ওখানে কিছু হলেই আমরা, পশ্চিমারা যদি কোনো কিছু বলে বসে, তখন আমরা এটাকে নেগেটিভলি নিয়ে বসি। আমরা আমাদের জাতীয় স্বার্থের যে জায়গাটা, এই জায়গাটাতে খুব বেশি সচেতন না, যার ফলশ্রুতিতে আমরা এত বড় একটা মার্কেট যেখানে খুব সহজেই আপনার $7 থেকে $8 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে পারি, সেই জায়গাটাতে আমাদের এক্সপোর্ট মাত্র $3 মিলিয়ন। অথচ আপনাকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি 2022 সেপ্টেম্বর থেকে আজকে পর্যন্ত ইন্ডিয়া রাশিয়াতে $8 বিলিয়ন গার্মেন্টস, ওদেরকে আরো বেড়েছে কিনা? $8 বিলিয়ন। আচ্ছা, এবং তাদের বড় বড় শিল্প প্রতিষ্ঠান রিলায়েন্স, তারপরে হচ্ছে আপনার টাটার যে একটা আছে ব্র্যান্ড আছে, হ্যাঁ, ওরা সবগুলো রিটেল গ্রুপ কিন্তু ওরা ওখানে গেছে। রিলায়েন্সের তো সেকেন্ড লার্জেস্ট সুপার চেইন অলরেডি তারা কিন্তু রাশিয়াতে স্থাপন করেছে। সবার সাথে ব্যবসা করছে, ইউএসএ, ইউরোপ, রাশিয়া। ডেফিনেটলি আমাদের আপনি যেটা বলছিলেন যে সুইফটের থেকে সবগুলো বের করে দিছে, আপনি তো সুইফটের থেকে বের করে দিয়েছে, তারপর চায়না কি ব্যবসা করতেছে না, ইন্ডিয়া করছে না? তাহলে আমাদের তো সুইফটের বিকল্প আছে, সুইফটের বিকল্প ক্রস বর্ডার আছে, কিংবা নিজস্ব মুদ্রায় তো আমরা ব্যবস্থা করতে পারি, যে রুবল টু টাকায় আমরা ব্যবসা করতে পারি। তো এই জায়গাগুলো আমাদের তো সদিচ্ছা থাকতে হবে যে আমরা আসলে আমাদের মার্কেট ডাইভার্সিফাই করবো কিনা, আমরা এত বড় একটা মার্কেটে আমাদের যে আছে, আমরা যে শেয়ারটা, আমাদের স্টেকটাকে আমরা বাড়াবো কিনা, এগুলো সম্পূর্ণই হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্টের নীতি সহায়তার ব্যাপার এবং গভর্নমেন্টের পলিসিগত ব্যাপার। এই জায়গাতে আমাদেরকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্সের যে চক্করটা আছে, এই চক্কর থেকে বেরিয়ে আসতে হবে। সবচেয়ে খারাপ দিক হলো সেটা হলো যে লাস্ট যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিল, ওরা কি করেছে, একেবারে আপনার ট্রেডিশনের বাইরে গিয়ে একেবারে এমন একটা চুক্তি তারা আমেরিকার সাথে করে গেছে, যেটা আসলে আমাদের বাণিজ্যের ক্ষেত্রে আপনি দেখেন জ্বালানি তেল কিনতে যাচ্ছে আমাকে পারমিশন নিতে হচ্ছে, ওয়ারেস আপনি স্পট মার্কেটে যদি রাশিয়ার কোনো জ্বালানি কাছ থেকে, প্রতিষ্ঠানের কাছ থেকে, যারা জ্বালানি উৎপাদন করে, এই সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি যদি জ্বালানি তেল কিংবা গ্যাস ক্রয় করেন, সেই ক্ষেত্রে আপনি 25% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। অনেক বড় একটা সুযোগ ছিল। হ্যাঁ, তাহলে কি আমরা দামে কম পেতে পারি, আমরা কম্পিটিটিভ হইতে পারি, এগুলো সবকিছু আমাদের দেশের স্বার্থের জন্য। কিন্তু আপনার এমন একটা চুক্তি করলাম আমরা, যে চুক্তির ফলে এখন আমাদেরকে রীতিমতো আমরা কোনো স্ট্র্যাটেজিক কোনো সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে আমেরিকান এম্বাসির পারমিশন নিতে হয়, তাই না? তো রাশিয়াতে এক্সপোর্ট করবেন, আপনি তো এক্সপোর্ট করতে গেলে আপনাকে তো
আপনার এক্সপোর্ট যখনই করতে যাবেন তখন তো আপনাকে অন্য পেমেন্ট সিস্টেমে যেতে হবে, সেটাই ক্রস বর্ডারে যান কিংবা রুপি রুবল এবং টাকায় করেন, যেভাবে করেন না কেন, আপনার কিন্তু ওই যখনই এটা করতে যাবেন তখনই কিন্তু আপনাকে এই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত এটা, তখনই কিন্তু আপনার আবার সে আমেরিকার পারমিশনের জন্য যেতে হবে। তা আমেরিকা তো তার ডলার ডমিনেন্স হারকে করে, ইনফ্লুয়েন্সকে হ্রাস করে কিংবা এইটাকে তার যে ডলার ডমিনেন্সের যে ডিগ্রেড করে, সে তো কখনোই চাইবে না যে আপনার আরেকটা পেমেন্ট সিস্টেম দাঁড়াক। তো স্বাভাবিকভাবেই আমরা জাতিগতভাবে আমাদের যতদিন পর্যন্ত আমরা জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক না হয়ে উঠবো ততদিন পর্যন্ত আমাদের জন্য এই সিদ্ধান্তগুলো নেওয়া কঠিন। এবং আমরা আমাদের জন্য প্রয়োজনীয় মার্কেট আমরা বুঝি আমাদের ব্যবসা করতে হবে। তো আমাদের ব্যবসা করার জন্য যেই পলিসি নিতে হবে আমাদেরকে নিতে হবে, কিন্তু আমাদের এই জায়গাগুলোতে সীমাবদ্ধতা আছে। তো ওই মধ্যপ্রাচ্য সংকটে কি আসলে রাশিয়ার সাথে আমাদের মানে এক্সপোর্ট ইম্পোর্ট যাই বলি না একটু বাড়ার কথা ছিল না? কারণ ওখানে তেল আছে, তেল আনতে পারতাম আমরা, কমোডিটি আছে ওগুলো আনতে পারতাম, একটু কি বাড়ার কথা ছিল? আপনি তো পত্রপত্রিকায় দেখছেন যে আপনার গত পরশু দিন দেখছেন আপনি যে আপনার পত্রিকার রিপোর্ট আসছে যে বলতেছে যে রাশিয়া থেকে জ্বালানি ইম্পোর্টের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আরো 60 দিনের এক্সটেনশন দিয়েছে। তার মানে কি? তার মানেটা হচ্ছে যে আপনি রাশিয়া থেকে জ্বালানি তেল নিবেন ভালো কথা, কিন্তু আমার কাছে পারমিশন নিয়ে নেন, তাই না? আমরা কোন চিপার মধ্যে আছি বুঝতে পারছেন আপনি? একদম একদম। তো এখন একটু মানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে জানতে চাই যে কি অবস্থা আসলে, কোন পণ্যগুলো আসলে আমরা রপ্তানি করছি, আমরা আমদানি করছি কি পরিমাণে, ঘাটতিটা আসলে কি পরিমাণে, কিভাবে কমানো যায়? আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে মূলত আমরা যে জায়গাটা ফোকাস করতে পারি, আমরা ফোকাস করতে পারি হচ্ছে রেডিমেড গার্মেন্টসে, যেটা আমার অলরেডি আমরা তো বাংলাদেশ থেকে তো অ্যাবাউট 900 মিলিয়ন তো আমরা এক্সপোর্ট করেছি, এখন এটা 300 মিলিয়নে চলে আসছে, আবার বাড়ানোর সুযোগ আছে যদি আমরা একটু বোল্ড হয়ে পলিসিগত ইয়েগুলো নিতে পারি। বিশেষ করে আমাদের যে ব্যাংকগুলো আছে, আমাদের ব্যাংকগুলো তো অবস্থা এরকম যে আপনি রাশিয়ার কোনো এলসি কিংবা রাশিয়ার কোনো কন্ট্রাক্ট যদি দেন তাহলে আপনার কাছে মনে হবে যে একটা চারদিক থেকে আপনি তারা আগুনে নিক্ষেপ করলেন, এরকম অবস্থা। তারা তো এন্টারটেইন করতে চায় না, তারা ভয় পায়। কেন ভয় পায়? তাদের ভয়ের কারণটা কি? যে যদি কোনোভাবে রাশিয়ার কোনো এলসি কিংবা কন্ট্রাক্ট তারা এক্সিকিউট করে এবং সেটা কোনো কারণে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাংকগুলো আছে এগুলো যদি তারা বিরাগভাজন হয় এবং বিরাগভাজন হয়ে তারা যদি তাদের সাথে যে নষ্ট অ্যাকাউন্ট আছে, তাদের সাথে যে সম্পর্ক আছে, এগুলোকে যদি ছিন্ন করে তাহলে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। বৈদেশিক মার্কেট থেকে তারা যে অর্থ সংগ্রহ করে সেই ইয়েটা বন্ধ হয়ে যাবে। তো এই কারণে আমাদের ব্যাংকগুলো হচ্ছে না, ইন্টারেস্টেড হচ্ছে না, তাই না? তো এটা একটা রেডিমেড গার্মেন্টসের বাইরে আপনি চামড়াজাত পণ্য যেগুলো আমরা করতে পারি, বিভিন্ন ধরনের কি বলে রূপান্তরিত খাদ্যপণ্য আমরা এক্সপোর্ট করতে পারি। এর বাইরের বর্তমানে আরেকটি সম্ভাবনাময় খাত হচ্ছে গিয়ে রেমিটেন্স প্রবাহ। রাশিয়াতে ইউক্রেন যুদ্ধের পরে ব্যাপক আকারে আপনার ডেপ্লয়মেন্ট হয়েছে তাদের সেনাবাহিনীতে। তো যার ফলে একটা বিরাট অংশ ইয়াং জেনারেশন তারা আপনার যুদ্ধের কারণে মারা গেছেন। আবার এদেরকে রিপ্লেস করা এবং সেনাবাহিনীর আকার বাড়ানো, এবং এর চাইতে বড় জিনিস হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পরেই একটা ব্যাপক সংখ্যক লোক আপনার দেশ থেকে তারা মাইগ্রেট করে চলে গেছে অন্য দেশে, যার ফলে তাদের ইন্ডাস্ট্রিগুলোতে আপনার লেবার শর্টেজ আপনার একেবারে খুবই লক্ষণীয়। এটা আপনি অনেক ধরনের অনেক বড় বড় ফ্যাক্টরিতে যাদের 4000-5000 শ্রমিক দরকার সেখানে তো আপনার 1000-1200 শ্রমিক কাজ করছে। এই যে ফ্যাক্টরিগুলো আছে, এই ফ্যাক্টরিগুলোতে এখনই যদি আমরা ওই ফ্যাক্টরিগুলোর উপযোগী স্কিল তৈরি করতে পারি, 2 মাস 4 মাস 6 মাসের ট্রেনিং দিয়ে আমাদের এখান থেকে যদি সেমি স্কিল ওয়ার্কার তৈরি করতে পারি, তাহলেও কিন্তু
এই ওয়ার্কারকেও কিন্তু ওখানে মানে পাঠিয়েও রেমিটেন্সের একটা কিন্তু বড় সোর্স হতে পারে হ্যাঁ, কিন্তু রাশিয়া এই মুহূর্তে এটা এটা নিয়ে আসলে এটা সরকারের চিন্তা করা উচিত। এইটা কিন্তু আপনার মালয়েশিয়া, মিডল ইস্টের বাইরে হুম। একটা নতুন আপনার কর্মক্ষেত্র তৈরি হতে পারে বাংলাদেশিদের জন্য। আচ্ছা এইটা এটা নিয়ে গভর্নমেন্টের চিন্তা করা উচিত হুম, এবং এইটাকে প্রমোট করার জন্য হুম, আমার মনে হয় যারা কাজ করছে তাদেরকে নীতি সহায়তা দেওয়া উচিত। তাদের সাথে বসে গভর্নমেন্টের বসে আরও কিভাবে এগুলোকে বাধাগুলোকে দূর করা যায়, কিভাবে আরও বেশি গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেওয়া যায়। আচ্ছা হ্যাঁ, বিশেষত বাংলাদেশের যে এম্বাসি আছে রাশিয়াতে, হুম, হুম। সেই এম্বাসিতে যে লেবার সেকশন আছে তাদেরকে কিভাবে আরও বেশি কাজে সম্পৃক্ত করা যায়, তাদেরকে কিভাবে এফিশিয়েন্ট করে করা যায়, এগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আপনার এক্সপোর্টের বাইরেও হুম, হুম। আপনি কিন্তু রেমিটেন্সের জন্য আরেকটা বাজার, সমবাজার কিন্তু সেটাই। তৈরি করতে পারেন, যেটা আমাদের জন্য এই মুহূর্তে মানে সবচেয়ে কাঙ্ক্ষিত এবং সবচেয়ে বেশি উপকারী একটা কি বলে সেটা আমাদের বাজার অর্থনীতির হিসেবে। অনেক বড় একটা নিয়ামক হ্যাঁ। কিন্তু এই রেমিটেন্স। রাইট। হ্যাঁ, আবার জ্বালানি তেলও তো আমরা আসলে ওইভাবে উৎপাদন করতে পারছি না, সেটার জন্য একটা ভালো সোর্সিং কিন্তু রাশিয়া হতে পারে। তো একটু জানবো আপনার বিষয়ে, একটু জানতে চাই, অনেক দেশে আপনাদের অফিস আছে, কার্যালয় আছে, মস্কোতে, লন্ডনে, ঢাকাতে তো আছেই। তো কিভাবে আসলে সমন্বয় করেন একটু জানতে চাইবো আরো, সেটি হচ্ছে অন্যরা যারা আসলে বিদেশে যে আসলে ব্যবসা করতে চায় তাদের জন্য কি পরামর্শ থাকবে, কি দক্ষতা প্রয়োজন? দেখেন, আমরা যে জিনিসটা শুরু থেকেই ফোকাস করতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা কি করি, আমরা টেইলরিং করি। আচ্ছা। কাস্টমার আসে, কাস্টমার আমাদেরকে অর্ডার দেয়, তাদের ব্র্যান্ডে আমরা পোশাক তৈরি করে দিই। সেটাই। আমাদের আপনি একটু যদি গভীরভাবে লক্ষ্য করেন যে রেডিমেড গার্মেন্টস যে সমস্ত দেশে শুরু হয়েছে, জি। প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব ব্র্যান্ড আছে। যেমন ইটালিতে তাদের নিজস্ব ব্র্যান্ড আছে। একসময় ইটালি কিন্তু রেডিমেড গার্মেন্টসের বড় প্রডিউসার ছিল। আপনার আমেরিকা বড় প্রডিউসার ছিল, কোরিয়া বড় প্রডিউসার ছিল, চায়না বড় প্রডিউসার ছিল। প্রত্যেকটারই কিন্তু ব্র্যান্ড আছে। ইভেন শ্রীলঙ্কা যদি যান, আচ্ছা, শ্রীলঙ্কাও কিন্তু ওদেরও ব্র্যান্ড আছে। শ্রীলঙ্কারও কিন্তু ইন্টিমেট ব্র্যান্ড আছে অনেকগুলো। হুম, হুম, হুম। কিন্তু আমাদের এই ইয়েতে খুবই আমরা দুঃখজনক। আমরা কি করছি, আমরা শুধু আরেকজনের tailoring অর্ডারকে করছি। এক্সিকিউট করছি, কিন্তু একদম। আমাদের নিজস্ব ব্র্যান্ড এই ধরেন 40-45 বছরে আমরা প্রোডাকশন মার্কেট, হুম, হুম। আমরা 40-45 বছর যাবত প্রোডাকশন করছি, কিন্তু আমাদের নিজস্ব কিন্তু কোনো ব্র্যান্ড দ্বারা যায় নাই, নিজস্ব ব্র্যান্ড থাকলে ভ্যালু এডিশনটা অনেক বেশি হতো আসলে। ভ্যালু এডিশন হতো। সেটাই। আমরা যেটা করছি, আমাদের তো আর এই সামর্থ্য নাই, হুম। তা আমরা যেটা করছি, আমরা ছোট ছোট করে আমরা অন্যদের অর্ডার এক্সিকিউশনের পাশাপাশি আমরাও নিজস্ব ডিজাইন টিমকে তো করে ডিজাইন টিম অ্যাপয়েন্ট করে, ডিজাইন টিমকে সক্রিয় করে এদেরকে আপনার বিভিন্ন ধরনের যেমন ধরেন আপনি ইংল্যান্ডের মার্কেটের কথা বললেন, রাশিয়ার মার্কেটের কথা বললেন, আমরা কি করছি, আমরা ওখানে আমাদের নিজস্ব ডিজাইন টিম তৈরি করেছি। এই ডিজাইন টিম ওইখানকার উপযোগী করে, ওইখানকার সংস্কৃতি, ওইখানকার আবহাওয়া, ওইখানকার মানুষের টেস্ট, এগুলো বিবেচনা করে তারা ডিজাইন তৈরি করছে। আমরা ছোট ছোট করে আমাদের নিজস্ব ব্র্যান্ডে আমরা কি করছি, প্রথমে আমরা অনলাইন বেস সেল শুরু করেছি, তারপর আস্তে আস্তে ছোট ছোট করে আমরা এখন অফলাইন কিছু স্টোরের দিকে যাচ্ছি। আচ্ছা। তো কিছু স্টোর আমরা করেও ফেলেছি। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা আগামী 10 বছরে আমরা এই ব্র্যান্ডগুলোকে, আমরা যে ব্র্যান্ডটা করছি, আমরা রাশিয়াতে যে ব্র্যান্ডটা তৈরি করেছি, আপনার মোটামুটি এই একটা রাশিয়াতে বেশ এই মুহূর্তে আচ্ছা, আচ্ছা। অনেকে পরিচিত, চিনে। অনেকে আমি চেনে, বলবো না আচ্ছা। যে এটা খুবই বেশি পরিচিত, তবে আস্তে আস্তে সবাই চিনে যাবে। অনেক মানুষই চিনে হ্যাঁ, এখন। জি। আমাদের সেল ভলিউমও বাড়ছে। তো আমরা একটা ব্র্যান্ড, আমরা একদম বাংলাদেশি নামে, কি নাম? শিশু নাম, শিশু, ইয়েস। আমরা বাচ্চাদের একটা হুম, ব্র্যান্ড হুম, তৈরি হুম, করেছি। তো এই ব্র্যান্ডটাকে আমরা প্রমোট করার চেষ্টা করতেছি আস্তে আস্তে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 10 বছরে এই শিশু ব্র্যান্ডের অন্তত 500 স্টোর যেন আমরা অনেক start শুভকামনা করতে থাকলো। পারি। একদমই শেষের দিকে একটু জানতে চাইবো যে নতুন যারা উদ্যোক্তা, যারা রাশিয়ার সাথে ব্যবসা করতে যাচ্ছে, তাদের জন্য কি পরামর্শ থাকবে, আর কোন চ্যালেঞ্জগুলো তাদের মাথায় নিয়ে আসলে এটা করা উচিত ব্যবসা? রাশিয়ার মার্কেটে কাজ করতে গেলে হুম। যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে ডিটেইলিং এ কাজ করতে হবে। আচ্ছা। রাশিয়ানরা আপনাকে ইউরোপিয়ান মার্কেটে কি হচ্ছে, আমেরিকান মার্কেটে কি হচ্ছে, আপনাকে সবকিছু রেডি করে দিচ্ছে, হুম, 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 আপনি শুধু এক্সিকিউট করছেন। হুম। কিন্তু রাশিয়াতে আপনি তা পাবেন না। রাশিয়াতে আপনাকে সবকিছু তৈরি করে দিতে হবে। তারা কি করবে, তারা শুধু একটা স্যাম্পল পাঠিয়ে দিবে, কিংবা তারা এক টুকরো কাপড় পাঠিয়ে দিবে, বলবে যে এইটা দিয়ে আমাকে এটা বানাই দিবা। আচ্ছা, আচ্ছা। দ্যাটস অল। বাকি কাপড়টা কিসের কাপড়, কিভাবে হচ্ছে, এই ডিজাইনটা কি হবে, আপনার এই
এর যে আপনার ক্যাটালগ কি হবে, সমস্ত কিছু আপনার তৈরি করতে হবে। আচ্ছা আচ্ছা আপনার স্যাম্পল আপনাকে তৈরি করতে হবে, তৈরি করে তাকে পাঠাইতে হবে। একটা স্যাম্পল একবার, দুইবার, তিনবার, চারবার তৈরি করতে হবে, তাকে পাঠাইতে হবে। আচ্ছা। তাদেরকে এইখানে ইনভলভ করে ফেলতে হবে। এটা তো আমাদের জন্য ভালো, আমাদের আপনাকে A ক্রিয়েটিভিটি। to Z, অর্থাৎ আপনার A to Z সলিউশন দিতে হ্যাঁ। হবে। আপনার রাশিয়াতে কাজ করতে গেলে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ডিটেইলিং করে করে আগাতে পারলে হুম। আপনি ডেফিনেটলি রাশিয়ান মার্কেটে সফল হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আচ্ছা অনেক কিছু আপনার কাছ থেকে জানলাম, আসলে আরো অনেক কিছু জানতে ইচ্ছা করছিল কিন্তু সময় একদমই নাই, এখানে শেষ করতে হচ্ছে আজকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ গ্রিন টিভির দর্শকদেরকে। আবার আমি- দেখা হবে আরেকদিন। আমি আপনাদের সাফল্য কামনা করি, অবশ্যই। আপনাদের এবং যারা এই অনুষ্ঠান দেখলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।